প্রথম নমস্কার, শুভ সন্ধ্যা। একেবারেই ইউএম টাইমে এসে পৌঁছেছি, কারণ আপনারা জানেন যে স্যাটারডে 7 মানে হচ্ছে ইউএম টাইম আমাদের সিটিভিএনে। সিএনও আপনারা তার পার্ট দেখেন। তো এই ইউএম টাইমে আমরা একটা বিষয় নিয়মিতভাবে যেটা আলোচনা করি, সেটা ছাত্রছাত্রী তারা ইউএম এ ভর্তি হতে পারে, নাও পারে, নট নেসেসারি তারা হয়তো সুযোগ পেলেন না, কিন্তু আমাদের অধ্যাপকরা, বিশেষ করে প্রফেসর বিশ্বজয় চ্যাটার্জি, তিনি বিশেষভাবে এমন কিছু উপদেশ দেন যে তাদের বর্তমান ছাত্র না হলেও, বা হয়তো মোটেই ছাত্র না হলেও ছাত্রছাত্রী, তাদের উপকারে লাগে ভবিষ্যৎ গড়ার ক্ষেত্রে। এবং ভবিষ্যৎ গড়ার কারিগর কিন্তু এরা। এবং একটা কথা মনে রাখবেন যে এই যে প্রাইভেট ইনস্টিটিউটগুলো, এটা আমাদের ভারতবর্ষের বর্তমান শিক্ষা ব্যবস্থাকে যতটা এগিয়ে নিয়ে যাচ্ছে। আপনারা ভাবছেন বাহ বাহ, দারুণ তো, দারুণ ব্যাপার। আপনাদের অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে জানাই, সারা বিশ্বের মানে 99% বিশ্ববিদ্যালয়, 99% বিশ্ববিদ্যালয় কিন্তু প্রাইভেট। কারণ তাদের সরকারের কাজ নয় ব্যবসা করা, সরকারের কাজ নয় কলেজ চালানো, সরকারের কাজ নয় হসপিটাল চালানো। এটা আমাদের কালচারে চলে আসে নেহরুজির আমল থেকে। তারপর ধীরে 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 সিস্টেমটা পরিবর্তন হচ্ছে। আলটিমেটলি আপনাকে কি বলা যায়, লৌহ কঠিন হতে গেলে কিন্তু আপনাকে খুব ডিসিপ্লিনের মধ্যে যেতে হবে, ও সেই কাজটা খুব কঠিন, ফাঁকির কোনো জায়গা নেই। এইখান থেকে আজকের এপিসোডটা শুরু করব। আমার ডান দিকে রয়েছেন প্রফেসর ডক্টর বিশ্বজয় চ্যাটার্জি, যার কথা বলছিলাম, ভাইস চ্যান্সেলর ইউএম জয়পুর। এবং বাঁদিকে রয়েছেন প্রফেসর রাজীব গাঙ্গুলি, প্রফেসর ডক্টর রাজীব গাঙ্গুলি। ভারী মিষ্টিভাবে কথাবার্তা বলেন, রসিক মানুষ। তো তাকে পেয়ে আমরা খুব আহ্লাদিত। স্যার, আজকে যেটা আমি গোড়াতেই বলবো যে দেখুন, আমরা তো অলমোস্ট প্রখর উত্তাপের মাঝখানে এসে গেছি। রবীন্দ্রনাথের জন্মদিন, সত্যজিৎ রায়ের জন্মদিন, এগুলো সব পটাপট পাস হয়ে যাচ্ছে। তো এখন যেটা দরকার সেটা হচ্ছে গিয়ে, আমি রিসেন্টলি দেখছিলাম একটা কথা, সেটা সোশ্যাল সায়েন্স। তো সোশ্যাল সায়েন্সটা কি ব্যাপার, সেটা পিওর সায়েন্সের মতো ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথামেটিক্স নাকি নয়, সেটা হচ্ছে গিয়ে সোশ্যালি যেই ব্যাপারগুলো রয়েছে তার উপরে বিজ্ঞান ভিত্তিক আলোচনা, যেটা হিস্ট্রি হতে পারে, জিওগ্রাফি হতে পারে, এটসেট্রা। এবং তার মধ্যে ইকোনমিক্সকেও ঢুকিয়ে দিয়েছে দেখছি। তো আমার যেটা দৃঢ় ধারণা, যে আমি দুভাবে আপনাকে প্রশ্নটা করব, যে এবার যারা পাশ করলো বা করছে, তাদের ভবিষ্যৎ গড়ার কথা আমরা বহুবার আলোচনা করি, যেটা ছোট করে ছুঁয়ে যাবেন, এবং তাদের জন্য আপনারা কি কি ব্যবস্থা রেখেছেন ফর দ্য সায়েন্স স্টুডেন্ট অ্যান্ড ফর দ্য সোশ্যাল সায়েন্স স্টুডেন্ট। হ্যাঁ, ব্যবস্থা মানে আমাদের, দেখুন, আমরা তো ডিগ্রি প্রোভাইডিং ইনস্টিটিউশন, ফলোড বাই এনশিওরিং দ্যাট দ্য স্টুডেন্টস গেট ভেরি গুড জবস। এটা আমাদের উদ্দেশ্য। ফলে আমরা এমন কোর্সেস পড়াই যে কোর্সে ডিগ্রির সাথে সাথে স্টুডেন্টরা যেন খুব ভালো চাকরি পায়। ফলে আমরা জেনারেলি খুব সিম্পল, মানে আমরা বিএসসি, বিকম, বিএ এই কোর্সেসগুলো পড়াই না, কারণ এই কোর্সেসগুলোকে জেনারেল কোর্সেস এই সেন্সে মনে করা হয় যেগুলোতে স্টুডেন্টরা ডিগ্রি পাবে, তারপর চাকরিটা সে কোনো আবার একটা অন্য কোনো স্পেশালাইজ স্ট্রিমে ঢুকে পাবে, বা জেনারেলি সে নিজে বিভিন্ন জায়গায় অ্যাপ্লাই করে, ইদার গভর্নমেন্ট জব বা অন্য জায়গায় অ্যাপ্লাই করে জেনারেল ওয়েতে চাকরি ঢুকবে। স্পেশালাইজড কোর্সেস কি সেন্সে বলবো, জেনারেলি স্পেশালাইজড ইন দ্য সেন্স যে আমি যে কোর্সটা পড়াচ্ছি স্টুডেন্টরা জেনারেলি সেই কোর্সেই চাকরিটা পাবে, এবং আমরা কিছুটা হলেও এনশিওর করব, কিছুটা না, আমরা আমাদের তরফ থেকে অবশ্য পুরোটাই এনশিওর করি যে স্টুডেন্টরা যেন সবাই চাকরি পেয়ে বেরোয়, মানে বিনা চাকরিতে না বেরোয়। এটা কিন্তু আমাদের উদ্দেশ্য থাকে। এবার সায়েন্স যারা পড়ছে তাদের জন্য আমরা যে কোর্সেসগুলো সেই জন্য পড়াই সেটা হচ্ছে বিটেক মেনলি পড়াই, এছাড়া বিসিএ পড়াই, এছাড়া একটা কোর্স পড়াই সেটার নাম বিপিটি। এই তিনটে কোর্স হচ্ছে সায়েন্স স্টুডেন্টদের জন্যই, এবং সায়েন্সের বাদ দিয়ে হওয়াটা মুশকিল বা হবে না বললেই চলে। ধরুন বিটেক যদি আপনাকে পড়তে হয় তাহলে কিন্তু আপনাকে সায়েন্স, মানে একদম পিওর সায়েন্স যেটা আপনি বললেন, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথামেটিক্স থাকতে হবে। এবং সেটা হলে আপনি
বিটেক পড়তে পারবেন, যে বিটেকের মধ্যে কম্পিউটার সায়েন্স, ইলেকট্রনিক্স, মেকানিক্যাল, সিভিল, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স, বা আজকের দিনে এআইএমএল, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যান্ড মেশিন লার্নিং, বা বায়োটেকনোলজি, এরকম ডিফারেন্ট টাইপের যে কোর্সেসগুলো আন্ডার বিটেক, বা বিটেক আবার কম্পিউটার সায়েন্সে আবার আলাদা আলাদা পার্ট আছে, কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি মানে সিএসসি না হয় সিএসটি, বা কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি সিএসআইটি, বা কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং উইথ স্পেশালাইজেশন ইন আইওটি অ্যান্ড ব্লকচেন, এরকম ডিফারেন্ট কোর্সেস আছে যেগুলো আপনারা বিটেকের আন্ডারে পড়তে পারেন, কিন্তু তার জন্য ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথামেটিক্স থাকতে হবে। আরেকটা কোর্সের কথা বললাম আমি পিওর সায়েন্সের জন্য, সেটা কিন্তু বিসিএ, যদিও বিসিএতে দেয়ার ইজ আ স্কোপ, একটা স্কোপ থেকে যায় যেখানে পিওর সায়েন্সের স্টুডেন্ট না হয়েও যদি তার কাছে বিজনেস ইনফরমেশন প্রসেসিং বা কম্পিউটার সায়েন্স বা কম্পিউটার অ্যাপ্লিকেশনস এই টাইপের কোর্স থেকে থাকে ফ্রম আ কমার্স ডিগ্রি, তাহলেও কিন্তু সে ফ্রম আ কমার্স ব্যাকগ্রাউন্ড, তাহলে কিন্তু সে বিসিএ পড়তে পারে। যদিও আমরা প্রেফার করি যে তুমি সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে আসো বিসিএতে, তাহলে তোমার মানে সুবিধা হবে। আদারওয়াইজ কি হয় বলুন তো, অনেক ছেলেই আমরা দেখেছি যে যেহেতু ব্যাকগ্রাউন্ডটা ম্যাথসের নয়, অনেক সময় এসে বিসিএতে প্রবলেম ফেস করে, এবং সেটাই কি হয় বলুন তো, আলটিমেটলি সে হয়তো মানে বাবা মার প্রেশারে নিয়ে নিল বিসিএ, আলটিমেটলি সে জীবনে খুশি থাকতে পারে না, বা তার পড়াশোনাটা নিয়ে সে খুশি থাকতে পারে না। তাই আমরা প্রেফার করি যে তুমি পিওর সায়েন্স থেকেও আসো। যদিও রুল ইজ তোমার যদি বিজনেস ইনফরমেশন প্রসেসিং বা কম্পিউটার সায়েন্স বা কম্পিউটার অ্যাপ্লিকেশনস এই টাইপের কোর্স থেকে থাকে আন্ডার কমার্স অলসো, তাহলে তুমি বিসিএ পড়তে পারবে। আরেকটা কোর্স আমাদের আন্ডার গ্র্যাজুয়েট এই লেভেলে আছে যেখানে কিন্তু সায়েন্স থেকেই তোমায় আসতে হবে, দ্যাট ইজ বিপিটি। সেখানেও তোমার কিন্তু ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি থাকতেই হবে, সেটা না হলে তুমি ফিজিওথেরাপি পড়তে পারবে না। সেটাও একটা 4.5 বছরের কোর্স, বিটেকটা 4 বছরের কোর্স, বিসিও 4 বছরের কোর্স, বিপিটি সেটা কিন্তু 5 বছরের কোর্স। সেটা গত বছর অবধি 4.5 বছরের কোর্স ছিল, হ্যাঁ এবছর থেকে এটা ম্যান্ডেটরি করে দেওয়া হয়েছে যে বিপিটি ইজ আ 5 ইয়ার্স কোর্স, এবং সেটাতে কমপ্লিটলি মেডিকেলে যা যা রিকোয়ারমেন্টস, এখন সেটার আগে কাউন্সিল ছিল না, এখন সেটার কাউন্সিল ফরমেশন হলো, তো এখন যেটা রুল হয়েছে যে 5 ইয়ার্স কোর্স এটা কমপ্লিটলি, এবং মেডিকেলে যা যা পড়ানো হয় সব পড়ানো হবে, এবং ক্রাইটেরিয়া উইল বি অ্যাবসলিউটলি সেম। ওখানেও যেমন মেডিকেলে যেমন 1:10 টিচার্স লাগে, মানে প্রত্যেক 10 জন স্টুডেন্টের জন্য একটা করে টিচার, বিপিটিতে এখন তাই রাখতে হবে, প্রত্যেক 10 জন স্টুডেন্টের জন্য একটা করে টিচার, এবং রিসার্চ লেভেলে প্রত্যেক স্টুডেন্টের জন্য টিচার, এই টাইপের অনেক ক্রাইটেরিয়া যেগুলো মেডিকেলে থেকে থাকে সেই টাইপের ক্রাইটেরিয়া এখন রাখা হয়েছে, এবং সেটা 5 বছরের কোর্স এবছর থেকে বিপিটি, ব্যাচেলর অফ ফিজিওথেরাপি। এইটার জন্য সায়েন্স লাগে, যেটা আমি বললাম, ফিজিক্স, কেমিস্ট্রি অ্যান্ড বায়োলজি। এবারে আসি অন্যান্য স্ট্রিম থেকে, সে তোমার ইকোনমিক্স আছে, বা তোমার জিওগ্রাফি আছে, বা বিভিন্ন রকম অন্যান্য পলিটিক্যাল সায়েন্স আছে, তাহলে তুমি কি কি কোর্সের জন্য আমাদের এখানে এলিজিবল হতে পারো। দেখো, একটা কোর্সে তুমি আসতে পারো সবার আগে, সেটা হচ্ছে বিবিএ, ব্যাচেলর অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন। এটা হচ্ছে লিডারশিপ রিলেটেড কোর্স। লিডার তো তুমি বুঝতেই পারছো, লিডারশিপ ইজ আ স্কিল which to some extent you are born with, then it can be polished through teaching or polished through principles. তা আমি যদি আজকে যে কোনো স্টুডেন্টই যদি বিভিন্ন স্ট্রিম থেকে, সেটা কমার্স হোক, আর্টস হোক, বিভিন্ন জায়গা থেকে যদি সে আসে, তাহলে সে কিন্তু ইজিলি বিবিএ পড়তে পারে। আমাদের রিকোয়ারমেন্টটা ফুলফিল করতে হবে, 60% মার্কস থাকলে তুমি আইএমসিইটি পরীক্ষা দিতে পারবে। এবার আইএমসিইটি পরীক্ষার মধ্যে যে র্যাঙ্ক হবে সেই র্যাঙ্কের বেসিসে আমরা নেব। আমাদের অ্যাডমিশন খুব সিম্পল প্রসেস, কিন্তু তোমাকে ওই 60% মার্কস থাকলে তুমি পরীক্ষাটা দিতে পারবে। এই বিবিএ কোর্সে তুমি আসতে পারো, এটা লিডারশিপ ওরিয়েন্টেড কোর্স। বিবিএ কোর্সেও কি ওই 60% নাম্বার না হলে 60% তো ম্যান্ডেটরি, ওটা চাই, পরীক্ষাটা দিতেই 60% মার্কস লাগবে। 4 বছরের কোর্স, এই 4 বছর ধরে তুমি বিবিএ পড়বে, পড়ে তারপর তুমি 2 বছর এমবিএ করতে পারো, বা তুমি বিবিএ এর পরেও সরাসরি চাকরি পেতে পারো, এবং তোমার লিডারশিপ রোলে চলে যাওয়ার খুব সুবিধা আছে। লিডারশিপ রোল ইন মার্কেটিং হোক, লিডারশিপ রোল ইন এইচআর হোক, লিডারশিপ রোল ইন আইটি হোক, বিভিন্ন জায়গায় তোমরা সেখানে লিডারশিপ রোলে চলে যেতে পারো আফটার ডুইং দিস বিবিএ কোর্স। এছাড়া একটা কোর্সের কথা আমি বলবো, যেটার জন্য তুমি যে কোনো স্ট্রিম থেকে আসতে পারো, সেটা হচ্ছে বিএইচএম কোর্স। এটা 3 বছরের কোর্স, যেখানে আমরা হোটেল অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট পড়াই। দুটো একসাথে কম্বাইন? হ্যাঁ, আমরা কম্বাইন ওয়েতে পড়াই। হোটেল অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট মানে সেখানে হোটেল ম্যানেজমেন্টও পড়ানো হয়, আবার সে শুধু হোটেলে যেন সীমাবদ্ধ না থাকে, সে চাইলে অন্যান্য ইন্ডাস্ট্রিতে, কর্পোরেট হাউসেও হসপিটালিটি এই সেক্টরে সে চাকরি পেতে পারে। ফলে ইটস আ কম্বাইন্ড থিং। আমরা হোটেল অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট
পড়াই, এটা 3 বছরের কোর্স। এখানেও তোমরা আসতে পারো, এখানে তোমরা রেস্টুরেন্টে যেমন চাকরি পেতে পারো, বিভিন্ন রেস্টুরেন্টে, জানোই যারা হোটেল ম্যানেজমেন্ট সম্বন্ধে ওয়াকিবহাল তারা বলতেই পারবে, তারা বড় বড় হোটেলে বড় বড় পজিশনে চাকরি পায়। এবং বিভিন্ন কোম্পানিতেও, ইন্ডাস্ট্রিতেও তোমরা হসপিটালিটি সেক্টরে চাকরি পেতে পারো, সেটা তোমরা ধরো কোনো ফ্লাইটে বা কোথাও, সেখানেও তোমরা চাকরি পেতে পারো। এছাড়া আমি আরেকটা কোর্সের কথা বলবো, যেটাও তুমি আসতে পারো ফ্রম এনি ব্যাকগ্রাউন্ড, সেটা হচ্ছে বিবিএ অ্যান্ড এলএলবি। এটা 5 বছরের কোর্স। এখানে তো আমরা কম্বাইন্ড ওয়েতে বিবিএ অ্যান্ড এলএলবি পড়াই, যাতে তুমি লয়ার হতে পারো, হয়ে ভবিষ্যতে আস্তে 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 ডেফিনেটলি তুমি লয়ের যে কোনো লেভেলে উঠতে পারো। এবং সেখানে তুমি ডেফিনেটলি তুমি লয়ের যে কোনো জায়গায়, সেটা কোর্ট হোক বা কোম্পানি হোক, সেখানে প্র্যাকটিস করতে পারো। কোম্পানিতে কেন কথাটা আসলাম, কারণ হচ্ছে আমরা বিবিএর সাথে ইন্টিগ্রেট করে এলএলবিটা পড়াই সেই জন্য, যাতে সে লিডারশিপও বোঝে, আবার সে কর্পোরেট লস খুব ভালোভাবে বুঝে। দেখুন, কর্পোরেট লস বুঝলেই তো চলবে না, আমি লিডারশিপ অ্যাঙ্গেল থেকে কিভাবে কর্পোরেট লসটাকে ইমপ্লিমেন্ট করতে পারি সেটাও তো বুঝতে হবে। ফলে সেই জন্য আমরা বিবিএ অ্যান্ড এলএলবি কম্বাইন্ড ওয়েতে পড়াই, সেটা 5 বছরের কোর্স। এই কোর্সটার দিকেও তোমরা যেতে পারো। আন্ডার গ্র্যাজুয়েট লেভেলে এইগুলো, মাস্টার্স লেভেলে এগুলোরই মাস্টার পার্টটা তুমি করে নাও। এমটেক, বিটেক হলে এমটেক, বিবিএর জন্য এমবিএ, বিসিএ এর জন্য এমসিএ, বিপিটির জন্য এমপিটি, একইভাবে বিবিএ প্লাস এলএলবি যেটা তার জন্য তার মাস্টার ডিগ্রি আছে। কিন্তু আমরা মানে আন্ডার গ্র্যাজুয়েট লেভেলে এটা রিকোয়ারমেন্ট, আমি এটাই বোঝানোর চেষ্টা করলাম। চমৎকার বলেছেন। এবং একটা ব্যাপার তো ঠিক, স্যার তো নিশ্চয়ই জানেন যে বিবিএ উইথ ল, ওই আপনার এলএলবি, তো এটা 5 বছরের কোর্স। আপনাদেরকে বলি যে ঠিক এইভাবে কোর্সটা ছিল না একটা সময়। মানে লয়ের মধ্যে কিছু সাবজেক্ট ছিল যেটা বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন বা ফিনান্সের সঙ্গে যুক্ত থাকতো, এবং এরকম লয়ার ভারতবর্ষে কিন্তু সেরা সেরা লয়ার বেরিয়েছেন, যে লয়াররা ফিনান্স নিয়ে, মানে ফিনান্সিয়াল প্রবলেমগুলো বিভিন্ন কোম্পানির অ্যাডভাইসার হিসেবে বা সুপ্রিম কোর্ট, হাইকোর্টে, দুটো নাম বলি তাহলেই আপনারা বুঝতে পারবেন যে এরা কিন্তু ফিনান্স মন্ত্রী হয়েছেন। তারা যথাক্রমে চিদাম্বরম এবং অরুণ জেটলি, এর দুজনেই কিন্তু ল, কিন্তু এরা ওই ফিনান্স ব্যাপারটা দেখেছেন, কোম্পানি লসটা দেখেছেন, যেটা আজকে এই কোর্সটা, সুতরাং কোর্সের মর্মটা বুঝতে পারলেন তো, যে এই কোর্সটা কি সাংঘাতিক ধরনের অ্যাকসেপ্টেবিলিটি রাখে। আপনারা ভাবছেন যে ঠিক আছে, এই তো ফার্স্ট শুনলাম, এটাই ঘটনা যেটা স্যারের কলেজে রয়েছে। আপনার বিপিটিটা কি এখন শুধু ইয়েতেই পড়ানো হচ্ছে? বিপিটি আমাদের জয়পুরে আছে, ইউএম জয়পুরে আছে। বিপিটি মানে ফিজিওথেরাপি। এখানেও কিন্তু বেঙ্গল থেকে আমি দেখতাম যে খুব বেশি স্টুডেন্ট বিপিটিতে যেত না, কিন্তু এখন কিন্তু বেঙ্গল থেকেও প্রচুর স্টুডেন্ট বিপিটিতে যাওয়া শুরু করেছে। ফিজিওথেরাপি নর্থ ইন্ডিয়া একটা ভীষণই অ্যাকসেপ্টেবল কোর্স। তার কারণ হচ্ছে, দেখুন, যে নার্সিং যে কোর্সটা আমাদের বেঙ্গলে অনেকটা অ্যাকসেপ্টেড কোর্স, এই কোর্সটা একটা অসুবিধা আছে নার্সিংয়ে, ভালো, খুব ভালো, তুমি নার্স হতে পারবে, কিন্তু একটা অসুবিধা হচ্ছে নার্স cannot treat. He or she cannot write a prescription, or he or she cannot actually practice himself or herself. He or she will always have to work under a doctor. এইটা হচ্ছে নার্সিংয়ের একটা অসুবিধা। whereas বিপিটিতে তুমি যেমন তোমার একটা সেপারেট ডিপার্টমেন্ট হবে, যেখানে তুমি এইচওডি হয়ে বসে গেলে, সে ফর এক্সাম্পল একটা বড় হাসপাতাল, যে কোনো বড় হাসপাতালের কথা ভেবে নাও, কলকাতা শহরে বা ওয়েস্ট বেঙ্গলে, সেই হাসপাতালে ঢুকলেই তুমি দেখতে পাবে একটা বিরাট ফিজিওথেরাপি ডিপার্টমেন্ট আছে, যেখানে হেড ফিজিওথেরাপিস্টের কাছে তুমি ডাইরেক্টলি গিয়ে ট্রিটমেন্ট নিতে পারো। মানে হি উইল ট্রিট ইউ লাইক এ ডক্টর, তোমার তার জন্য প্রেসক্রিপশন লিখবে, তোমার ট্রিটমেন্ট করবে ফিজিওথেরাপি সেক্টরে। সেখানে তোমার অপারেশন ছাড়া, তোমার ধরো কোনো প্রবলেম হয়েছে কোথাও, মানে শরীরে, সেটা লিভার রিলেটেড হতে পারে, আবার মানে হাত পা রিলেটেড হতে পারে, ব্রেন রিলেটেড হতে পারে, বাট ফিজিওথেরাপি দিয়ে উইদাউট মেডিসিন অ্যান্ড উইদাউট অপারেটিং, শুধুমাত্র কিছু ফিজিওথেরাপিক ট্রিটমেন্ট দিয়ে, সেটা মেশিন দিয়ে হতে পারে, আবার অনলি এক্সারসাইজ দিয়ে হতে পারে, তাকে কিন্তু অ্যাবসলিউটলি ট্রিট করে দেওয়া সম্ভব, এবং সেটাই ফিজিওথেরাপিস্টরা করে থাকে। তাহলে সেটা একটা বিরাট সেক্টর যেখানে ফিজিওথেরাপিস্টের রোল আছে। সে একটা হাসপাতালে একদম ডিপার্টমেন্ট খুলে বসলো। আরেকটা রোল হচ্ছে সে নিজে চেম্বার খুলে বসতে পারে, তার কাছে পেশেন্টসরা যায়। এখানে বেঙ্গলে বসে হয়তো আমরা খুব বেশি ফিজিওথেরাপিস্টের চেম্বার ভাবি না বা দেখি না। নর্থ ইন্ডিয়ায় আপনি যদি দিল্লি বা জয়পুর ওই সাইডে যান, দেখবেন দলে দলে ফিজিওথেরাপির চেম্বার, এবং সেখানে ভীষণ ভিড়, আপনি অ্যাপয়েন্টমেন্ট পাবেন না, এত ভিড়। সেখানে লোকেরা পছন্দ করে যে আমি ডাইরেক্টলি ফিজিওথেরাপির কাছে গেলাম, ফিজিওথেরাপিস্টের কাছে গেলাম, তার কাছ থেকে ট্রিটমেন্ট নিয়ে আমরা ট্রিটমেন্ট করালাম, যাতে আমার মেডিসিনটা না লাগে বা আমার সরাসরি অপারেশনের দিকে এক্ষুনি না যেতে হয়। ঠিক, একদম।
এটা কিন্তু ভীষণভাবে ওখানে হচ্ছে। এছাড়া ফিজিওথেরাপিতে গভর্নমেন্ট সেক্টরে অনেক জব আছে, বা প্লেয়ার্স, ধরুন আমাদের এখানে একজন আছেন যে কপিল দেবের মানে মাঝে মাঝে আসেন, কপিল দেবের ফিজিওথেরাপিস্ট ছিলেন 1983 ওয়ার্ল্ড কাপে, উনিও আমাদের এখানে এসে আমাদের ইউএম জয়পুরে এসে লেকচার, অনেকবার লেকচার দিয়ে গেছেন। ক্লাস নেন বলাটা ঠিক বলা হবে না, কিন্তু বহুবার লেকচার দিয়ে গেছেন, এবং সেই জন্য অনেক স্টুডেন্ট চেনে, তার কাছে তৈরি হয়, তাদেরকে শেখায়। ফলে এই একটা বিরাট দিক আছে যেখানে তুমি স্পোর্টস ফিজিওথেরাপিস্ট হতে পারো। এরকম মানে ফিজিওথেরাপিতে অনেক অনেক অপশনস আজকের দিনে রয়েছে, এবং সব থেকে বড় হচ্ছে যেটা মানে সেটা একটু কাজের বাইরে গিয়ে বলি, যে ফিজিওথেরাপিস্ট এখন নামের আগে ডক্টর লিখতে পারে। হি অর শি ক্যান রাইট আ ডক্টর, বাট এন্ডে নামের শেষে গিয়ে তাকে পিটি লিখতে হবে বোঝানোর জন্য যে ফিজিওথেরাপিস্ট, কিন্তু নামের আগে সে ডক্টর লিখতে পারে। এটাও একটা বড় সুবিধা। And there is enough jobs, huge number of job opportunities. IPL এ এক একটা ফিজিওথেরাপিস্ট এর সঙ্গে কন্ট্রাক্ট হয় 75 লাখ টাকা থেকে 1.5 কোটি অবধি প্রত্যেকটা টিমে হয়, প্রত্যেক বছর নিশ্চয়ই হয়। এবং মানে সেটা তো মানে আপনি বলছেন IPL এ ফিজিওথেরাপিস্ট তো হিউজ লাগে, সেটা তো বিগ সেক্টরে একটা বিগ ওয়েতে জব। কিন্তু যদি যাবে না তার না যাবে নাকি, যায় তো। আমাদের ফিজিওথেরাপি এইমস এর মানে বিরাট পোস্টে আছে আমাদের ফিজিওথেরাপিস্ট, তারা ডেফিনেটলি যায়। কিন্তু আমি বলছি যারা সাধারণ স্টুডেন্টও ফিজিওথেরাপিস্টে গেছে, মানে আমি তো দেখুন আমার জব অ্যাজ আ টিচার তো শুধুমাত্র যে টপ লেভেলে কাজ করছে তাকে চাকরি দেওয়া নয়, আমাকে দেখতে হবে যেন শেষ স্টুডেন্টটাকে আমি চাকরি দিতে পারি। দেখুন আমি এই জিনিসটা ভীষণভাবে ফলো করি, এবং আমার কাছে যে গার্জিয়ানরা আসে তার স্টুডেন্টকে ভর্তি করতে, সেটা ইঞ্জিনিয়ারিংয়েই হোক, বিসিএতে, আমি সবাইকে বলি দেখুন আপনি আমার কাছে দিচ্ছেন মানে আমি ধরে নিলাম আপনি আপনার দায়িত্বটা আমায় দিয়ে গেলেন। আমার এবারে রেসপন্সিবিলিটি এনশিওর করা সে যেন ভালো দিকে যায়, ভালো চাকরি পায়, ভালো হয়, এটা আমি নিজে দায়িত্ব নিই। এবং আমি মনে করি যে আমার দায়িত্ব ততক্ষণ শেষ হচ্ছে না যতক্ষণ শেষ স্টুডেন্টটা ভালো চাকরি পাচ্ছে। দ্য লাস্ট উইলিং স্টুডেন্ট মাস্ট বি স্যাটিসফ্যাক্টরিলি প্লেসড, দেন অনলি মাই জব ইজ ওভার। আমি সেই জন্য বলছি এখানে এত জব রয়েছে এই সেক্টরে ফিজিওথেরাপিতে, যে আজকে যদি 100 জন ফিজিওথেরাপিস্ট তৈরি করে অ্যাকচুয়ালি 1000 জন ফিজিওথেরাপিস্টের প্রয়োজন। এটা দারুণ ভালো শুনলাম যে টোটাল কোর্স কি রয়েছে IMUM এ, তার বিবরণ তো দিলেন। আপনার অভিজ্ঞতা, আপনি তো অধ্যাপক ইঞ্জিনিয়ারিং এর, কিন্তু তাছাড়াও তো এদের সঙ্গে মিশেছেন। হ্যাঁ, মানে দায়িত্ব হিসেবে দেখুন আমাদের তো ইনফ্যাক্ট আমরা যখন ইউনিভার্সিটি কলকাতাতে তৈরি করলাম, যেমন জয়পুরে বিপিটি MPT করা হচ্ছে, একটা নিউ এরিয়া যেটা আমাদের পুরনো সিস্টেমের সাথে ছিল না, তেমনি আমরা এখন কলকাতায় BHMটা নিয়ে হোটেল ম্যানেজমেন্ট, হোটেল হসপিটালিটি নিয়ে কথা হচ্ছিল। হোটেল ম্যানেজমেন্টের ব্যাপারে একটু জিজ্ঞেস করি। হ্যাঁ, এটা আপনাদের ইয়েতে আছে তো, কলকাতায় আছে তো? কলকাতায় আছে এটা। আচ্ছা, হ্যাঁ, তো হোটেল হসপিটালিটি ম্যানেজমেন্ট আমরা শুরু করলাম, এই লয়ের ডিপার্টমেন্টটা শুরু করলাম, কারণ এটা ইউনিভার্সিটি মানে তার অনেকগুলো স্পেকট্রাম থাকবে, অনেকগুলো উইং থাকবে। এবং আমরা কতগুলো MS প্রোগ্রামও খুব রিসেন্টলি শুরু করতে চলেছি। আমাদের যেমন বায়োটেকনোলজি ডিপার্টমেন্ট ইজ আ ফ্যান্টাস্টিক ডিপার্টমেন্ট, বায়োটেকনোলজি কতগুলো MS প্রোগ্রামস আসছে। হ্যাঁ, মাইক্রোবায়োলজি অমুক কতগুলো, সেগুলো তার অ্যাডভার্টিসমেন্টসগুলো রেডি হচ্ছে, শর্টলি এটা অ্যাপ্রুভড হয়েছে। এবং আরও যেমন এনার্জি ইঞ্জিনিয়ারিং একটা, সাস্টেনেবিলিটির উপর একটা MS আসছে। হ্যাঁ, এরকম আমাদের বেশ কয়েকটা MS প্রোগ্রাম আসছে। হ্যাঁ, তো সুতরাং মানে আমরা গ্রো করছি, এবং এই ধরনের যে বিভিন্ন যে ডিপার্টমেন্টগুলো, প্রত্যেকটা ক্ষেত্রে আমাদের মডেলটা কিন্তু বেসিক মডেলটা এক। আমরা ওই হ্যান্ডস অন লার্নিংটার উপর সবসময় জোর দিচ্ছি। ধরুন একটা হোটেল ম্যানেজমেন্টের স্টুডেন্ট, যে প্রসঙ্গটা খুব বেশিভাবে আসছে দেখবেন আমাদের AI, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এটা খুব বাজওয়ার্ড এবং এটা খুব অ্যাক্টিভলি ইনভলভ হয়েছে। আমরা যেমন হোটেল ম্যানেজমেন্টে ছেলেদেরকে এমনি যা স্ট্যান্ডার্ড স্কিলস শেখাচ্ছি, তার সাথে AI বেসড সিস্টেমে কীভাবে, যেমন AI কী করে কুকিংয়ে ইনভলভ হচ্ছে, তার যে গ্যাজেটস সেগুলোকে কী করে অপারেট করতে হবে, আমাদের কিন্তু সেই সিস্টেম আছে। আমাদের ছেলেমেয়েরা যেমন নিজেরাও শিখছে শেফের কাছে, নিজের হাতে রান্না করছে নানা রকম, তারা AI বেসড গ্যাজেটসও ইউজ করতে জানে, যে সেটা দিয়ে কী করে রান্নাটাকে করাতে হবে এবং কী করতে হবে তার স্টেপস। তো সুতরাং আমাদের না, আমি বলি কি যে আপনাদের যে হোটেল অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট মানে কম্বাইনলি পড়াচ্ছেন, হসপিটালিটি ম্যানেজমেন্ট পড়ানো মানে কি সে টাটা কোম্পানিতে কাজ করতে পারে, গোদরেজে কাজ করতে পারে, কারণ তাদেরও তো মানে পাবলিক রিলেশনের দরকার রয়েছে, রিসেপশনের দরকার রয়েছে, তাদেরও গেস্ট হাউস রয়েছে, তাদের গেস্টরা হয়তো বিভিন্ন ধরনের এসে একটা মিটিং করবে, সেটা টোটালটা অ্যারেঞ্জমেন্ট করা। একদম
এবং আমাদের সব জায়গাতেই আপনি যেটা বলছেন, আমাদের সব জায়গাতেই আমরা ওই বিষয়ের সাথে যেটা বললেন যে আমাদের প্রত্যেক টার্গেট যে আমাদের প্রতিটি ছেলে তার কাছে একটা জব অপরচুনিটি থাকতে হবে, এবং আমরা সেইভাবেই অ্যারেঞ্জমেন্ট করেছি। এবং আমি বিশেষ করে বলছি হোটেল ম্যানেজমেন্টে আমাদের প্রবলেমটা অন্য। আমরা সব 5 স্টার এবং টপ ইনস্টিটিউট টপ জায়গাতে পাঠাই। আমার সমস্যা এখন হয়ে গেছে যে আমার কাছে যত কোম্পানি আসে, বিশেষ স্যার যেমন বললেন যে উনি বসে আছেন, কোম্পানি এসছে আমাদের কাছে, এত কোম্পানি এত হোটেলসের সাথে আমাদের যোগাযোগ হচ্ছে, আমরা তত ছাত্র দিতে পারি না। আমরা সিট এনহ্যান্সমেন্ট করছি, আমাদের 60টা ছিল, 60টা থেকে বাড়িয়ে আমরা 120টা করছি। কারণ কি হচ্ছে, মানে ফেস লস হচ্ছে। কি স্যার বলে রাখলাম, আমাদেরকে দিলেন না। এবং আমি টপ ব্র্যান্ড, তাদের নাম করছি না, তো তাদের যখন HR বা তাদের সাথে কথা হয়, হ্যাঁ মানে খুব ভালো সম্পর্ক। তারা আসছেন, তারা ট্রেনিং দিচ্ছেন, সব করছেন। তারা এক্সপেক্ট করেন যে 2-4টে ভালো ছেলে আমরা পাবো, ওয়েল ট্রেন্ড, যাদের আমি ডে 1 থেকে কাজে লাগাতে পারবো, যারা ওয়েল ম্যানার্ড, যারা প্রবলেম সলভ করতে পারবে, যারা ট্রিক্স অফ দ্য ট্রেডটা জানে, ঠিক আছে। কিন্তু আমরা দিতে পারছি না, সেই জন্য আমরা লতেও এবার যেটা করছি, আমরা 60 থেকে 120 বাড়াচ্ছি। এবং লতেও তো বড় বড় কোম্পানিতে চাকরি করছে, এবং লতেও আমাদের প্রচুর ছেলেমেয়েরা তারা অলরেডি কোর্ট প্র্যাকটিস শুরু করেছে। দে আর ডুইং কোয়াইট ওয়েল। তারা ভালো ভালো অ্যাডভোকেটসদের কাছে কাজ করছে, হ্যাঁ। এবং দু একজন আছে তাদের পারিবারিক লয়ের ব্যাকগ্রাউন্ড রয়েছে, সো দে আর রিয়েলি ডুইং ওয়েল। তো লতেও আমাদের এমন ডিম্যান্ড, আমরা 60 থেকে 120 করছি, BHM আমরা 60 থেকে 120 করছি, সো দ্যাট অ্যাটলিস্ট আমরা আরো কিছু ভালো ছেলেমেয়েকে দিতে পারি। আপনারা এটা বাড়াচ্ছি। এবং এই প্রসঙ্গে আমি একটা বলি, আমাদের একটা বড় এফার্ট BHM সম্পর্কে আপনি যেটা বললেন, আমি একটু দর্শকদের বলতে চাই, আমরা কিন্তু BHM এর ফরেন প্লেসমেন্টসও দিচ্ছেন। ইয়েস, আমাদের ছেলেমেয়েরা দুবাইতে তো হয়েইছে, দুবাই এখন এই মুহূর্তে একটু ডিস্টার্ব আছে। লাস্ট ইয়ারে আমরা একটু ইউরোপে ফোকাস করছি, ফ্রান্স এবং জার্মানিতে প্রচুর ছেলেমেয়েরা সেখানকার। ফ্রান্স তো আদৌ জায়গা, ওটাই তো জায়গা, এক্স্যাক্টলি। তো আমরা সেইভাবে টাই আপ করে আমরা ওইখানে আমাদের বেশ কিছু ছেলে মেয়ে গেছে, এবং জার্মানিতে গেছে, দে আর ওয়ার্কিং। এবং লাস্ট যখন ওয়ার্ল্ড কাপ হলো দুবাইতে, সেখানেও আমাদের ছেলেমেয়েরা সেখানে শেফ হিসেবে কাজ করেছে। এবং আমরা প্রাইমারি হোটেল ম্যানেজমেন্টে অনেকগুলো জব আছে, আমরা মূলত টপ গ্রেডেড কাজগুলোর দিকে, সব কাজই সমান, কোনো টপ ছোট হয় না। বাট দেখুন, মেন যে জায়গাটা, শেফদের একটা আলাদা একটা রোল আছে, ঠিক আছে। তো আমরা ওই ধরনের জায়গাগুলোতে, শেফ, ফ্রন্ট অফিস, যেখানে একটু সেই স্কিলসের একটা ব্যাপার রয়েছে, এই জায়গাগুলোকে আমরা চাইছি আমাদের ছেলেমেয়েরা মানে তারই মধ্যে একটু বেটার জায়গাগুলোকে করুক, আমরা সেভাবে ওরিয়েন্ট করছি। সো ন্যাশনাল ইন্টারন্যাশনাল লেভেলে প্লেসমেন্ট করানো, এবং তাদের জন্য যা যা করার, ওই ওদের জন্য হ্যাকাথন আছে, ওদের জন্য রেগুলার ট্রেনিং রয়েছে। ধরুন একটা এক্সাম্পল আমি আপনাকে বলছি, ফার্স্ট ইয়ারে ঢুকলো তো 1-2 সপ্তাহের মধ্যে ওকে বলা হবে যে তুমি নন ফায়ার কুকিং কি করতে পারো। ধরুন আমি বাড়িতে স্যান্ডউইচ বানাচ্ছি, আমি আগুন তোমায় দেবো না, তুমি ইমাজিন করো তুমি কি করতে পারো। অ্যান্ড স্টুডেন্টস কাম আপ উইথ ফ্যান্টাস্টিক আইডিয়াস। এবং আমরা এরকম ধরনেরও হ্যাকাথন তাদের নিয়ে করি, যে তুমি একটা পার্টিকুলার দিলাম যে এই ধরনের কুইজিন হবে, তুমি ভাবো যে তুমি তার মধ্যে কি ইনোভেট, বেঙ্গলি কুইজিন, তুমি বাঙালি কুইজিনের মধ্যে কি ইনোভেট করতে পারো, আচ্ছা মিডল ইস্টের কুইজিন, সেখানে তুমি কি ইনোভেট করতে পারো। তার জন্য পড়াশোনা করাচ্ছেন, টিচাররা পড়াচ্ছেন, ক্লাস হচ্ছে, প্র্যাকটিক্যালস হচ্ছে, তারপর তাকে প্রবলেম দেওয়া হচ্ছে, বেসিক্সটা স্ট্রংলি শেখানো হচ্ছে, এবং অলওয়েজ ফোকাস ইজ অন হ্যান্ডস অন লার্নিং। এই জায়গাটা আমি লয়ের জন্য বলি, আমাদের এটা এত ভালো মুড কোর্ট আছে, আমাদের মাঝে মাঝে মুড কোর্ট কম্পিটিশন হয়, প্রত্যেক উইকে হচ্ছে। একটা টপিক দিয়ে দেওয়া হলো, দিয়ে 2টো পুল করা হলো, মানে তারা অ্যাডভোকেটস, এবং বাইরে থেকে আমরা সিনিয়র অ্যাডভোকেটস, সিনিয়র জাজেদের নিয়ে আসি প্যানেল করে, যেমন একটা ডিভিশন বেঞ্চ হয় সেরকম। তারা আর্গুমেন্ট প্লেস করছে, ধরুন এই গ্রুপে 3 জন আছে, ওই গ্রুপে 3 জন আছে, বাকিটা বসে শুনছে। ওরা আর্গুমেন্ট প্লেস করলো, ওরা কাউন্টার আর্গুমেন্ট প্লেস করলো, ধরুন এটা 15-20 মিনিট হলো, 5 মিনিট গ্যাপ। তারপরে বলো তুমি রোলটা রিভার্স করে নাও, তুমি উল্টো দিক থেকে বলো, তুমি উল্টো দিক থেকে। কারণ একজন অ্যাডভোকেট, তার কাছে কোন দিকের কেস আসবে আমি তো জানি না, বাদী না বিবাদী পক্ষ আসবে, কোন দিকে আসবে না, তো তাকে সবগুলো দিকের জন্য তৈরি করতে হবে। তো ক্লাসে অনেক নিয়ম টিয়ম সব পড়ানো রয়েলো, কিন্তু ওই তাকে ওরকম সিস্টেমের মধ্যে ফেলা হচ্ছে। এবং আমরা ন্যাশনাল লেভেল প্রচুর এরকম মুড কোর্ট কম্পিটিশনে আমাদের ছেলেমেয়েদের পাঠাই, এবং বিভিন্ন জায়গায় তারা যাচ্ছে, বিভিন্ন ইউনিভার্সিটি, টপ জায়গায়, ন্যাশনাল ইউনিভার্সিটিগুলোতে, এবং তারা সেখানে গিয়ে যথেষ্ট ভালো করছে। এবং ইন অ্যাডিশন টু অল দিস থিংস, প্রচুর কনফারেন্স অর্গানাইজ করা হচ্ছে এই ডিপার্টমেন্টগুলো থেকে, যাতে তারা এই যে আমরা বলছি জাস্টিস, সোশ্যাল, অমুক তমুক, সোশ্যাল সায়েন্সের কথা আপনি তখন একটু বলছিলেন, তো সোশ্যাল ইস্যুসগুলোকে নিয়ে কাজ করার জন্য অ্যাডভোকেটদের একটা বড় জায়গা। তো একটা গ্রুপ অফ স্টুডেন্টস, তাদেরকে মানে এই জায়গায় গ্রুপ করাচ্ছে, সো দ্যাট দে ক্যান টেক আপ সাচ চ্যালেঞ্জেস, সো দ্যাট দে ক্যান ওয়ার্ক উইথ NGOs,
তারা এনজিওতে ভিজিট করছে, তাদের প্রবলেমগুলো জানছে। তারা কখনো পুলিশ স্টেশনে যাচ্ছে, দেখছে কি করে কাজ হয়। তারা জেলে গিয়ে ভিজিট করছে, কয়েদিদের সাথে কথা বলছে, তাদের অ্যাগনি পেনটা বুঝছে যাচ্ছে। ইয়েস, তারা সুপ্রিম কোর্টে যাচ্ছে, হাই কোর্টে যাচ্ছে, ভিজিট করছে, গিয়ে বসে আছে, দেখছে যে বিভিন্ন টপ অ্যাডভোকেটসরা কি করে সওয়াল জবাব করছে। মানে দেয়ার আর এভরি ওয়েজ, শুধু ক্লাসরুম নয়, বিয়ন্ড ক্লাসরুম রিয়েল লাইফে কি হচ্ছে সেই এডুকেশনগুলো তাদের দেওয়া হচ্ছে। আমাদের হোটেল ম্যানেজমেন্টের ছেলেরা যারা হোটেল হসপিটালিটিতে আছে, আমাদের দুর্গাপুরে যে এয়ারপোর্ট আছে, তারা সেখানে এক সপ্তাহে ট্রেনিং করে আসে, রিয়েল লাইফ ট্রেনিং, যে একটা এয়ারপোর্টে কি করে ব্যাপারগুলো ম্যানেজ করা হচ্ছে। না ডেফিনেটলি এগুলো তো সবই চমৎকার। তাহলে আপনার একটা জিনিস কিন্তু আমি স্ট্রেস দিচ্ছি, সেটা হচ্ছে ডাক্তারিতে পড়ার একটা ইয়ে রয়েছে, নেট পরীক্ষা দিচ্ছে, এটা দিচ্ছে, ওটা দিচ্ছে। ডাক্তারিতে সুযোগ পাওয়ার বিকল্পটি যেটা আপনার জয়পুরে রয়েছে, সেটা কিন্তু আমি আবারও বলবো যে আপনার এই বিপিটি কিন্তু অত্যন্ত জরুরি। বিকল্পটা আসলে এখন আর খুব সহজ নেই, এটাও 5 বছরের কোর্স। হ্যাঁ, কারণ হচ্ছে যে গত বছর অবধি মানে এটা অনেক ইজি ছিল। এবছর কিন্তু নিট পরীক্ষা দিয়েই আসতে হবে। নিট পরীক্ষায় তোমাকে সিলেক্টেড হতে হবে, আর সিটস আর ভেরি লিমিটেড। যেমন এবছর আমরা কিন্তু 100 সিটস আমাদের রয়েছে। আমাদের এখানে মানে ইজিলি ধরুন আমরা চাইলেই 200-300 অ্যাডমিশনস নিতে পারি, মানে আমাদের যে ইনফ্রাস্ট্রাকচার তৈরি করা আছে। বাট দ্য নাম্বার অফ সিটস ইজ 100, ফলে কম্পিটিশন আবার উইল বি টাফ। যদিও আমি প্রথম আগের এপিসোডে বলেছি যে কম্পিটিশন ইজ নট দ্য ওয়ে ফরওয়ার্ড, বাট দ্য প্রবলেম ইজ অটোমেটিক্যালি একটা কম্পিটিশন ঢুকে পড়েছে, এবং সেই জন্য মানে একটু প্রিপারেশন থাকতে হবে। আমি সবাইকে সাজেস্ট করব, যদি তোমার ইন্টারেস্ট থাকে এই ফিল্ডে আসার, তাহলে তুমি এখন থেকে চেষ্টা করা শুরু করো। প্লিজ অ্যাপিয়ার ফর IMCET এক্সাম, পরীক্ষাটা দাও এবং তাড়াতাড়ি অ্যাপ্লাই করো, সো দ্যাট ইউ ক্যান হ্যাভ আ চান্স টু ক্র্যাক দিস কোর্স। কার্যত অনেকগুলো নতুন কোর্স, এবং স্পেশালি যারা আর্টস কমার্স নিয়ে যারা পড়াশুনো করছেন, তাদের যাতে ভবিষ্যৎটা খুব ঝকঝকে চকচকে হয়, তার নিয়ে কিন্তু আজকে আমরা এই দুই অধ্যাপকের সঙ্গে কথা বললাম। একজন তো ভাইস চ্যান্সেলর রয়েছেনই। জয়পুরে আসুন, জয়পুরে আসুন। জয়পুর একটা মানে স্বপ্নের জায়গা। কি স্বপ্নের জায়গা সেটা নিয়ে প্রফেসর চ্যাটার্জিকে ধরতে হবে, কিন্তু আজ নয়, পরের সপ্তাহে। আজকের মতো বিদায় নিচ্ছি। নমস্কার। নমস্কার।